বিজারণ নিয়ে পড়ছিলাম। জারণ বিজারণে অ্যাডমিশন টেস্টের যে জারণ বিজারণ বিক্রিয়া কী এবং রিডক্স বিক্রিয়া কী সেই বিষয় নিয়ে আমরা গত 2টা লেকচারে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জারণ সংখ্যা। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে যে নিম্নের যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই সমস্যা ফিল করেন যে নিম্নের কোনটা কেন্দ্রীয় পরমাণু সেটাই বুঝতে পারেন না। তো সেইটা বোঝার জন্য সেইটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব যে কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় কি। যে কোনো যৌগে প্রথম যে শর্তটা হচ্ছে যে কোনো যৌগে যেই মৌলের পরমাণুর সংখ্যা কম সেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যে কোনো যৌগে যেই মৌলের পরমাণুর সংখ্যা কম, এক্সেপশন আছে দুইজন, একটা হচ্ছে গ্রুপ ওয়ানের এর মৌল এবং হাইড্রোজেন বাদে, বাকি সবাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হতে পারে। ঠিক আছে, যদি তারা একই সাথে থাকে। অনেকে তড়িৎ ঋণাত্মকতা দিয়েও বিবেচনা করেন। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, গ্রুপে উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তড়িৎ ঋণাত্মকতা কমে। তো এইটা দিয়েও অনেকে বিবেচনা করতে পারেন। আমি সকলের বোঝার সুবিধার্থে প্রথমটা দিয়েই বোঝানোর চেষ্টা করব, কারণ মোস্ট অফ দ্য যৌগে প্রথমটা দিয়ে এক্সাম্পল দেওয়া যায়। ফর এক্সাম্পল PCl5 কেন্দ্রীয় পরমাণু কে? দেখেন তো কার পরমাণুর সংখ্যা কম? হ্যাঁ, ফসফরাসের পরমাণুর সংখ্যা কম, তাই ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এরপরটা দেখেন C3O16P4। অনেকে মনে করেন যে মাঝে আছে সেই কেন্দ্রীয় পরমাণু, তাদের জন্যই হচ্ছে এই পয়েন্টটা। এখানে কি তাহলে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু? না, এখানে কেন্দ্রীয় পরমাণু কে? কার পরমাণুর সংখ্যা কম? কার্বনে, তাই কার্বন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। এরপরে আছে কি S4O6 2-, তাহলে কেন্দ্রীয় পরমাণু কে? S4, দ্যাট মিন্স হচ্ছে সালফার। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কেন্দ্রীয় পরমাণু কে। যদি আমরা এইটারই এক্সাম্পল এই পরের এইটা দিয়ে বিবেচনা করি, KMnO4 কেন্দ্রীয় পরমাণু কে? বলবেন যে আপনারা দুইজনেরই তো পরমাণু সংখ্যা সমান, তাহলে কি পটাশিয়াম কেন্দ্রীয় পরমাণু না ম্যাঙ্গানিজ? হ্যাঁ, ম্যাঙ্গানিজ। কেন? কারণ পটাশিয়াম হচ্ছে গ্রুপ ওয়ানের এর মৌল, সো এর পরমাণু সংখ্যা কম হইলেও এটা কেন্দ্রীয় পরমাণু না। তো কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করার ক্ষেত্রে বা নির্ণয় করার ক্ষেত্রে যেই জিনিসগুলো আমাদের জানা জরুরি, এই জিনিসগুলো জানলে কি হয় আমাদের করাটা সহজ হবে। তাই বলে যে এটা মুখস্থ করতে হবে তা না, জেনে রাখলে আপনাদের জারণ সংখ্যা নির্ণয়টা সহজ হবে। ফার্স্ট রুল 1, মুক্ত অবস্থায় সকল মৌলের জারণ মান 0। যেমন হিলিয়াম একা মুক্ত অবস্থায় আছে, তার জারণ মান কত হবে? 0। ক্লোরিন Cl2 আকারে, যে কোনো ক্লোরিন, ফ্লোরিন, তারপরে নাইট্রোজেন, এরা যখন গ্যাস আকারে থাকে মুক্ত অবস্থায় থাকে তখন তাদের জারণ মান কত হয়? 0। নাইট্রোজেন 0। সোডিয়ামেরও মুক্ত অবস্থায় কত? আয়ন আকারে নাই কিন্তু, তখনও তার জারণ মান কত? 0। তাহলে মুক্ত অবস্থায় সকল মৌলের জারণ মান হচ্ছে 0। তারপরে হচ্ছে এক পরমাণু বিশিষ্ট সরল আয়নের জারণ মান চার্জের সমান। এই কথা মানে কি দেখেন তো, এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা আছে, তাহলে চার্জ কত? 2+, তাহলে তার জারণ মান কত হবে? 2+। জারণ মান অবশ্যই পজিটিভ অথবা নেগেটিভ হয়। তখন আপনারা এটাকে আরও সহজভাবে যদি বোঝাই, এখানে ম্যাগনেসিয়াম যদি 2টো থাকতো তাহলে এখানে জারণ মান কত হইতো? +4। কেন? কারণ এইখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা? 2টা। একটা ম্যাগনেসিয়ামের জারণ মান কত? +2, তাহলে 2টা ম্যাগনেসিয়ামের জারণ মান কত? +4। এই কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2 থেকে 3বার, আমার এক্স্যাক্টলি মনে নাই, 2বারের মতো আসছে, এবং সেই ক্ষেত্রে মৌলটার নাম ছিল ক্রোমিয়াম। কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে আর হচ্ছে উক্ত বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন গ্রহণ করে। আমি এটা পরবর্তীতে এক্সাম্পল দিয়ে দেখাবো। কোনো একটা যৌগে, সচরাচর আয়নিক যৌগই,
যদি ধাতু অধাতু থাকে তাহলে ধাতুর জারণ মান ধনাত্মক, অধাতুর জারণ মান ঋণাত্মক। ফর এক্সাম্পল সোডিয়ামের জারণ মান হচ্ছে +1 আর ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। সমযোজী যৌগে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার জারণ মান হচ্ছে ঋণাত্মক। তাহলে ক্লোরিনের জারণ মান কত? -1, হাইড্রোজেনের জারণ মান +1। আর আধানবিহীন যৌগে জারণ সংখ্যার যোগফল হচ্ছে 0। এটা হচ্ছে, এটা একটা পুরা, এতে কোনো আধান আছে নাই, তাহলে এর টোটাল জারণ সংখ্যার যোগফল কত? 0। এইটারই দেখেন একটা পটাশিয়াম নাই, তাহলে এইখানে জারণ সংখ্যার যোগফল কত? -1। এই হচ্ছে আমাদের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে 5টা রুলস। প্রথম রুলসে কি ছিল? হ্যাঁ, মুক্ত অবস্থায় মৌলের জারণ মান কত? 0। এক পরমাণু বিশিষ্ট আয়নের ক্ষেত্রে জারণ মান কত? চার্জের সমান। ধাতু অধাতু দুইটাই থাকলে ধাতুর ধনাত্মক, অধাতু ঋণাত্মক। সমযোজী যৌগের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার জারণ মান ঋণাত্মক। আর আধানবিহীন যৌগে জারণ সংখ্যার যোগফল 0। আর এইখানে যেহেতু আধান আসছে তাহলে ওই আধানের সমান হচ্ছে তার জারণ মান। এই ছিল আমাদের রুল পর্যন্ত। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে স্থির জারণ সংখ্যা। স্থির জারণ সংখ্যা মানে হচ্ছে আমরা জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কিছু কিছু মান আছে যেগুলো আমরা সহজেই জানি এবং সেই সহজ জানাগুলো আমরা ইউজ করে সহজে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। স্থির জারণ সংখ্যা বলতে তাদের জারণ সংখ্যা সচরাচর চেঞ্জ হয় না, সো তাদেরকে ইউজ করে আমরা অন্য মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। তার মধ্যে অন্যতম এক্সাম্পল হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1-এর এ, যাদের জারণ মান সবসময় +1, 2-এর এ জারণ মান +2 এবং 3-এর এ যার জারণ মান হচ্ছে +3। আমি পাশে মৌলগুলোর এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো আপনারা মোটামুটি গ্রুপ 1-এর এ, 2-এর এটা মুখস্থ থাকে আপনাদের। আমি জানি আপনাদের মনে আছে লিনাকে রুবি সেচে ফেলেছে, অথবা বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এই এক্সাম্পলগুলো দিয়ে মনে রাখবেন গ্রুপ 1-এর এর মৌলগুলোর জারণ মান হচ্ছে +1, 2-এর এ +2, 3-এর এ +3। এইখানে এই 3টা পর্যন্ত মনে রাখলেই হয়। বোরন, অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম। কোনো ধাতুর সাথে 2 নম্বর পয়েন্টে আছে, কোনো ধাতুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন তার নাম হচ্ছে ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন এর জারণ মান হচ্ছে -1। আমরা জানি হাইড্রোজেনের ধাতু অধাতু 2 রকম নেচারই আছে। তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন এইখানে যখন যে কোনো ধাতুর সাথে যুক্ত হয় তখন তার জারণ মান হচ্ছে -1। যেমন এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1 আর হাইড্রোজেনেরটা হচ্ছে -1। তার পরবর্তীতে আবার ম্যাগনেসিয়ামেরটা দেখেন, ম্যাগনেসিয়ামের জারণ মান যদি এখানে হয় +2 তাহলে হাইড্রোজেনের কত? -2। কিন্তু যদি অধাতুর সাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। ফর এক্সাম্পল এইটা, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। মনে রাখার জন্য জাস্ট সচরাচর আমরা মনে রাখবো কোনো ধাতুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, ধাতু বলতে যে গ্রুপ 1-এর এ, 2-এর এর মৌলগুলো, এদের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন তার জারণ মান হচ্ছে নেগেটিভ। আর কোনো অধাতু যেমন গ্রুপ 7-এর মৌল, গ্রুপ 6-এর মৌল, এদের 6-এর এ, 7-এর এর মৌল, তখন হাইড্রোজেনের জারণ মান হচ্ছে পজিটিভ। সাধারণত এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশনে এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে, যেহেতু এটা ব্যতিক্রম। সাধারণত অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। সাধারণত অক্সিজেনের জারণ মান কত? -2। কিন্তু 3টা ব্যতিক্রম আছে। একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড অ্যান্ড হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। এইখানে আমরা দেখেন প্রথমে হাইড্রোজেনের জারণ মান অধাতুর সাথে আছে তাহলে কি? পজিটিভ। তা 2টা হাইড্রোজেনের কত? একটা হাইড্রোজেনের যদি +1 হয় তাহলে 2টা হাইড্রোজেনের কত? +2। তাহলে 2টা অক্সিজেনের হইতে হবে -2, তাহলেই তো টোটালটা 0 হবে। আমরা বলছি না
মানে পুরা যৌগেরটা যোগফল হবে 0, তাহলে একটা অক্সিজেনের কত হয় -1। আমরা ওই পাশে ওই এক্সাম্পলগুলো দিয়ে দেখব, কিন্তু আমরা জানি সচরাচর অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -2, কিন্তু এইখানে হচ্ছে অক্সিজেনের যাওয়ার মান -1। ঠিক একই রকমভাবে সোডিয়াম পারঅক্সাইডেও অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -1। পটাশিয়াম সুপার অক্সাইড, অনেক ইউনিভার্সিটিতে এই এক্সাম্পলটা আসে। পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম কোন গ্রুপের? ওই দেখেন গ্রুপ 1 এর, তাহলে পটাশিয়ামের যাওয়ার মান কত +1। এইটাও যদি +1 হয় তাহলে এইটা কত -1, কারণ টোটাল মিলা কত হবে 0। দুইটা অক্সিজেনের যাওয়ার মান যদি -1 হয় তাহলে একটা অক্সিজেনের কত -12। এই তিনটা হচ্ছে অক্সিজেনের ব্যতিক্রম। অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 4, সাধারণত গ্রুপ 7 এ হ্যালোজেনগুলোর জারণ মান হচ্ছে -1 যখন তারা অন্য কারোর সাথে যুক্ত থাকে, কিন্তু তারা যখন নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় তখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তারটা হয় নেগেটিভ -1, সেই অনুপাতে অন্যটা চেঞ্জ হয়। আবার আমি বলতেছি, সাধারণত গ্রুপ 7 এর জারণ মান হচ্ছে -1, কিন্তু যখন তারা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় তখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। মনে রাখার উপায় কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাহলে ফ্লোরিন যদি ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে ফ্লোরিন কী হবে -1, সেই অনুপাতে ক্লোরিন হবে। ক্লোরিন ব্রোমিনের সাথে হলে বা ফ্লোরিন ব্রোমিনের সাথে হলে যে আগে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস হবে, এ আর এ থাকলে এর বেশি এ মাইনাস হবে। নিচে এক্সাম্পল আছে দেখেন, IF3, তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের, তাহলে ফ্লোরিন কত হবে -1, আছে কয়টা? 3টা, তাহলে কত হবে -3। তাহলে আয়োডিন কত হবে +3। পরেরটা -1, এটা হবে +1, এখানে -1, এটা হবে +1। ক্লিয়ার? এই স্থির জারণ সংখ্যার এই 4টা পয়েন্ট আমরা মনে রাখলে আমাদের খুব সুবিধা হবে, যে গ্রুপ 1 এর জারণ মান +1, 2 এর +2, 3 এর +3, এবং হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তাহলে তার জারণ মান নেগেটিভ, অধাতুর সাথে যুক্ত হলে জারণ মান পজিটিভ। আর অক্সিজেনের 3টা ব্যতিক্রম আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, আর হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। আর গ্রুপ 7 এর সবসময় জারণ মান সাধারণত -1, কিন্তু নিজেরা নিজেদের সাথে যুক্ত হলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নেগেটিভ, বাকিটা পজিটিভ। এই ছিল রোল বা মনে রাখা জিনিসগুলা। এখন আসেন কিছু এক্সাম্পল, আমি প্রথম থেকে ভাঙাইয়ে দেখাবো, তারপর আস্তে আস্তে। K2Cr2O7, প্রথমে আমাদের বের করতে হবে এখানে কেন্দ্রীয় পরমাণু কে। কেন্দ্রীয় পরমাণু বের করার নিয়মটা কি? কোনো যৌগে যেই মৌলের পরমাণুর সংখ্যা কম, তাহলে এখানে পটাশিয়াম আর ক্রোমিয়াম দুইজনেরই পরমাণুর সংখ্যা সমান। কিন্তু আমরা বলছি, মনে আছে ওইখানে দেখবেন আমার ভিডিওর আগে দেখেন দেওয়া আছে যে পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর, সো এদেরকে আমরা কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। পটাশিয়ামের জারণ মান কত? গ্রুপ 1 এর, তাই হচ্ছে সেটা +1। অক্সিজেনের কত বলছি সব সময় মোটামুটি -2, এই তো। তাহলে আসেন আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করি, আমি জানি আপনারা পারেন, তারপর আমি দেখাই দিচ্ছি। পটাশিয়াম আছে কয়টা? 2টা, জারণ মান কত +1, তাহলে 2 × +1 প্লাস, সবসময় প্লাস দেব কারণ আমি যোগফল বের করব, যোগফল হবে 0। একটা আধান নিরপেক্ষ যৌগের যোগফল কত হয়? জারণ মানের যোগফল হয় 0। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, এটার আমার জারণ মান, যেহেতু এটা কেন্দ্রীয় পরমাণু, এটা বের করতে হবে, তাহলে এটা x। আর অক্সিজেন আছে কয়টা? 7টা, জারণ মান কত? -2। তাহলে এটা যদি বিবেচনা করি, ক্যালকুলেশন করলে x এর মান কত আসে? +6। দ্যাট মিনস K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এরপরটা ওইটা তো ছিল পূর্ণাঙ্গ যৌগ, এর জন্য এখানে ইকুয়াল টু আমরা লিখছিলাম কত? 0, কিন্তু এখানে তো আয়ন আকারে আছে S4O6 2-,
ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনে এইটা আসে, কারণ এইটা একটু ব্যতিক্রম। দেখেন S4O6 2- কেন্দ্রীয় পরমাণু কে? যার পরমাণুর সংখ্যা কম। কার পরমাণুর সংখ্যা কম আছে? সালফারের। তাহলে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এইটা বের করতে হলে এটা কত? 4x + 6, এটা যার মান কত? -2, তাই -2 ইকুয়াল টু হচ্ছে -2। কেন? এই যে এখানে আধান 2 আছে মাইনাস, তাই। তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, এই মাইনাসটা এই পাশে আনলে পজিটিভ হয়ে যায়। x এর মান আসে কি? +2.5। দ্যাট মিনস জারণ মান কিন্তু ভগ্নাংশ হতে পারে। এবং এইটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে? থায়োসালফেট আয়নে সালফারের জারণ মান কত? আপনাদের ক্যালকুলেশন করার পরে আসে 2.5। অ্যান্সার করে দিয়ে আসেন, এসে খুশি হয়ে যান। আসলে কি 2.5? না, জারণ মান হচ্ছে +2.5। মনে রাখবেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের 1 নাম্বার অপশনে থাকবে 2.5। তখন আপনি 2.5 জায়গায় দিয়ে আসবেন। আসলে তো জারণ মান 2.5 না, হয় পজিটিভ অথবা নেগেটিভ সাইন থাকতে হবে। তো আমরা এত লং কাট না দেখে 3 নাম্বার থেকে শর্টকাট দেখা শুরু করি। KMnO4 কেন্দ্রীয় পরমাণু কে? এই দুইটাই সমান, কিন্তু এটা তো গ্রুপ 1 এর এ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। শর্টকাটে দেখেন এটা কত? +1। অক্সিজেনে কত? -2। আছে কয়টা? 4টা। তাহলে কত হলো? -8। টোটাল যোগফল কত হবে? 0। তাহলে -8 + 1, এখানে কত লাগে? +7। দ্যাট মিনস ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। এরপর একটা আরেকটা এক্সাম্পল দেখি। K4FeCN6। এখন বলবেন যে সিএনটা কি? সায়ানাইড মূলক। এই যে এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, এগুলো মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। সায়ানাইড মূলকের জারণ মান -1, অ্যামোনিয়ার জারণ মান 0, অ্যামোনিয়াম আয়নের জারণ মান +1, আর সালফেট 2- জারণ মান -2। তাহলে এখানে আসেন K4FeCN6। পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়ামের জারণ মান গ্রুপ 1 এর, তাহলে এটা হচ্ছে +1। আছে কয়টা? 4টা, +4। সায়ানাইডের কত বলছি? -1। আছে কয়টা? 6টা, -6। তাহলে -6 আর +4, তাহলে সমতা করতে হলে কত লাগবে? +2। তাহলে কেন্দ্রীয় পরমাণু আয়নের জারণ মান হচ্ছে +2। এইটা আর এইটার মধ্যে ব্যতিক্রমটা দেখেন, দুইটা এর জন্য আমি একসাথে লিখছি। এটা হচ্ছে ফেরোসায়ানাইড, এটা হচ্ছে ফেরিসায়ানাইড। এই ব্যতিক্রমটা দেখেন, +3, একটার +1, তিনটার +3, এখানে -6। তাহলে সমতা করতে কত লাগবে? +3। একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড আর একটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। লাস্টের দুটো আপনারা ট্রাই করেন। আমি ভিডিওটা পজ করে আপনারা ট্রাই করে নিজেরা করার চেষ্টা করেন। কেন্দ্রীয় পরমাণু কে আর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? কারণ এরকম ক্রম বিভিন্ন সময় আসে যে কার জারণ মান বেশি। ট্রাই করছেন আশা করি, আমরা চেষ্টা করি এখন। অক্সিজেনের জারণ মান কত? -2। আছে কয়টা? 3টা, তাহলে কত হবে? -6। হাইড্রোজেনের +2, তাই তো? তাহলে এখানে কত থাকবে? 3 দুগুণে 6 +2, তাহলে এখানে কত থাকবে? +4। সালফার জারণ মান হচ্ছে এখানে +4। এখানে দেখি মাইনাস কত? 8। হাইড্রোজেনের +2, তাহলে কত থাকবে? +6। সালফার জারণ মান এখানে হচ্ছে +6। এইটা দেখি অক্সিজেনে কত? -8। হাইড্রোজেনে কত? +1। তাহলে ক্লোরিনে কত হবে? +7। ঠিক আছে? তাহলে দেখেন এই তিনটার মধ্যে কার জারণ মান সবচেয়ে বেশি? KClO4। নিচেরটা করেন তো দেখি, পারবেন? কেন্দ্রীয় পরমাণু কে? অ্যামোনিয়া? না, অ্যামোনিয়ার জারণ মান হচ্ছে 0। তাহলে কপার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে আপনাদের হিসাবের ক্ষেত্রে যদি আমি দেখাই, কপারের হলো X একটাই আছে,
প্লাস 4 ইন্টু কত 0 ইজিক্যাল টু প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে প্লাস 2, তাই না? তাহলে এক্স এর মান কত হবে প্লাস 2। এইভাবে আমরা আসলে জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আরও হিউজ হিউজ এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু সহজে বোঝার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করি। তো আমরা পরবর্তী লেকচারে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে ম্যাথগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে লেকচার বিষয়ে তাহলে আপনারা আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সহজ করে বোঝানোর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।